নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 10টা দিন হয়ে গেছে ভূপতিনগরে এনআইএর ওপর যারা আক্রমণ করেছিল তাদের অপরাধীদের পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের এসপি তারা খুঁজে পাননি, ভূপতিনগর থানাও খুঁজে পায়নি, রাজ্য পুলিশ খুঁজে তো পাবেই না। ভাবতে পারেন 10 দিন চলে গেছে, আর ঠিক সেই 10 দিনের মাথায় যে ঘটনাটা ঘটলো, দুজনকে ধরালো দীঘার হোটেল থেকে। তাদের জানা গেল তারা পুরুলিয়া, তারা ইকবালপুর, তারা দার্জিলিং, তারা উত্তর কলকাতা, তারা মধ্য কলকাতা, তারা দক্ষিণ কলকাতা, দীঘা সর্বত্র ঘুরে বেরিয়েছে একটা মাস। আর এই এক মাসের মধ্যে এই রাজ্যের পুলিশ তাদের টিকি ধরতে পারেনি, খুঁজতেও পারেনি, খোঁজার চেষ্টাটাই রাদার করেনি। নিশ্চিতভাবে তাদের উপর নির্দেশ ছিল এ ব্যাপারে এনআইএ কোনো সহযোগিতা না করা। তা না হলে আমি কেন আজকে এই প্রতিবেদনে এই কথাগুলো বলার জন্য এলাম, আমি আমার হাতে দেখছিলাম এনআইএ যে নোটিফিকেশনটা রাজ্য সরকারকে পাঠিয়েছিল, কলকাতা পুলিশকে পাঠিয়েছিল, দুটো বিজ্ঞপ্তি, কয়েকজনের ছবি দিয়ে দুটো বিজ্ঞপ্তি, ওয়ান্টেড বলে। দুজনের মাথার দাম, প্রত্যেকের মাথার দাম 10 লক্ষ টাকা করে। এবং সেখানে দুটো লাইন লিখছে, আমি চমকে যাচ্ছিলাম, পড়ছিলাম, দুটো ছবি দিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে লেখা হচ্ছে, হুএভার প্রোভাইডস এনি ইনফরমেশন লিডিং টু দ্য অ্যারেস্ট অফ দ্য অ্যাবভ মেনশনড অ্যাকিউজড পারসন শ্যাল বি রিওয়ার্ডেড ₹10 lakhs। পরিষ্কারভাবে বলছেন, হ্যাজ বিন ইউজিং ফোর্জ ড্রাইভিং লাইসেন্স ইন দ্য নেম অফ সাচ অ্যান্ড সাচ অর আদার সিমিলার ফোর্জ আইডি ডকুমেন্টস টু কনসিল আইডেন্টিটি লুকোনোর জন্য এই জিনিসগুলো তারা ব্যবহার করছেন। তারা কি কি ড্রেস পরে থাকছেন সেগুলো পর্যন্ত তারা দিয়েছেন, কোথায় কোথায় কিসে কিসে থাকছেন, মেন্স বয়েজ হোস্টেল, শেয়ারিং অ্যাকোমোডেশন, লো বাজেট হোটেলস অ্যান্ড লজেস, সেই সব জায়গায় তারা উঠছেন। এত ইঙ্গিত দিয়ে দিয়েছে এনআইএ, দেওয়ার পরও পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের গোয়েন্দাদের দিয়ে দেওয়ার পর তাদের ছবিগুলো পর্যন্ত ছেপে দিয়েছেন। তারপরেও কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ তাদের খুঁজে পায় না কেন? আমি খুব সিম্পল একটা প্রশ্ন আপনাদের কাছে রাখছি। তার আগে বলি, আপনাদের রাতের ঘুম চলে যাওয়ার মতো শাসন ব্যবস্থা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিচ্ছেন। এটাকে লাইটলি নেওয়ার কোনো জায়গা নেই। আমি কেন বলছি যে, দেখুন, খুব সিম্পল একটা কথা বলি, যে আপনি যে কোনো হোটেলে উঠলেন, আপনি দীঘাতে যান, আপনি দার্জিলিংয়ে যান, আপনি পুরুলিয়ায় যান, আপনি ইকবালপুরে যান, আপনি মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতা, যে কোনো জায়গায়, ধর্মতলায়, যে কোনো হোটেলে যান, প্রথম যেটা এখন সিস্টেম হয়ে গেছে, যে 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 রিসেপশনে যারা থাকেন তারা আপনার আইডেন্টি কার্ড নেবেন এবং নেওয়ার পর কী পারপাসে ভিজিট করবেন জেনে নেবেন। নেওয়ার পর হোটেলে রুম থাকলে আপনাকে হোটেলে রুম দেবেন, কিন্তু তার আগে আপনার ছবি তুলবেন এবং সেই ছবি তাদের কম্পিউটারে লোডেড হয়ে যাবে। বর্তমান সিস্টেম অনুযায়ী সেই ছবি সরাসরি গোয়েন্দা দপ্তরের কাছে, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের কাছে চলে যাওয়াটা সিস্টেম। অর্থাৎ রাজ্য পুলিশের কাছে এই ধর্মতলা বলুন, এই ইকবালপুর বলুন, যেখানে যেখানে তারা উঠেছেন, তাদের সমস্ত ছবি রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের কম্পিউটারে চলে গেছেন। অটো জেনারেটেড সিস্টেম, এটাকে নতুন করে তৈরি করার কিছু নেই, আপনাকে পাঠাতেও হবে না, সে সিস্টেমটা তৈরি করে দেওয়া আছে যে কেউ উঠলে সেটা আমরা জানতে পারবো, রাজ্য পুলিশ জানতে পারবে কোন হোটেলে কে উঠছে। প্রশ্নটা হলো, সেই ছবিগুলো দিয়ে দেওয়া, ছবিগুলো রাজ্য পুলিশের গোয়েন্দাদের কাছে আছে, কলকাতা পুলিশের গোয়েন্দাদের কাছে আছে। এবার ধরুন মধ্য কলকাতায় যে ধর্মতলা যে প্যারাডাইস হোটেলে তারা উঠলেন, সেই ছবিটা সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে তাদের কাছে। ইকবালপুর হোটেলে যারা উঠেছেন তাদের ছবিটা সেখানে পৌঁছে গেছে। দার্জিলিং বলুন, পুরুলিয়া বলুন, দীঘা বলুন, যেখানে পৌঁছেছেন সেই ছবিগুলো তাদের কাছে চলে গেছে। তারা কী সম্ভাব্য ড্রেস পরতে পারেন সেটা পর্যন্ত লিখে দেওয়া আছে, কোন কোন কী ধরনের হোটেলে অ্যাকোমোডেশনে তারা উঠছেন তার সমস্ত হিন্টস দিয়ে দেওয়া হচ্ছে, তাদের ছবির মুখগুলো দিয়ে দেওয়া হচ্ছে, কী ধরনের ড্রেস পরেন সেগুলো লিখে দেওয়া হচ্ছে। এবং দেওয়ার পর বলা হচ্ছে 10 লক্ষ টাকা ইনাম দেওয়া হবে এবং কারুর পরিচিতি ডিসক্লোজ করা হবে না, কোথা থেকে আমরা খবরটা পেয়েছি। এই সিম্পল ইনফরমেশনটা রাজ্য পুলিশ পেল না কেন? গত 1 মাস ধরে কলকাতা পুলিশ পেল না কেন? তাদের অথর্বতার জন্য, তাদের অক্ষমতার জন্য? আমি বিশ্বাস করি না। সিম্পলি তাদের বলে দেওয়া হচ্ছিল এগুলোর ব্যাপারে মাথা ঘামাবে না, এনআইএ যে ইনফরমেশনগুলো দেবে সেগুলোর ব্যাপারে মাথা ঘামাবে না। এটাই হওয়ার সম্ভাবনা বেশি, তার কারণ রাজ্য পুলিশ এতটা অপদার্থ নয়, আমি বিশ্বাস করি। কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স দপ্তর এতটা অপদার্থ নয়। নিশ্চিতভাবে তারা জেনে গিয়েছেন যে এই লোকগুলো এখানে লুকিয়েছে, তাও খবরগুলো এনআইএকে দেয়নি কেন? এনআইএ বাইরে থেকে খবর নিয়ে ট্র্যাক করতে করতে তেলেঙ্গানা পুলিশ তাদের সাহায্য করেছে, কর্ণাটক পুলিশ তাদের সাহায্য করেছে, তামিলনাড়ু পুলিশ সাহায্য করেছে, এবং 2 ঘন্টা আগে তাদের জানিয়েছে এনআইএ। এটা খুব ইন্টারেস্টিং কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, খেয়াল করেছেন? 2 ঘন্টার মধ্যে আমরা গ্রেফতার করে দিয়েছি, অর্থাৎ 2 ঘন্টা আগে এনআইএ তাদের খবরটা দিয়েছে। অর্থাৎ রাজ্য পুলিশ খবর পেয়ে এনআইএকে জানায়নি, তাহলে রাজ্য পুলিশ নিজে গ্রেফতার করে তারপর এনআইএকে খবর পাঠাতো যে আমরা গ্রেফতার করেছি, এবার আপনারা আসুন। মিডিয়াকে তা এনআইএ আসার আগে জানিয়ে দিত যে আমরা 2জন জঙ্গিকে গ্রেফতার করেছি, কিন্তু সেটা করেনি। এনআইএ খবর দিয়েছে, তার ঠিক 2 ঘন্টার মধ্যে তাদের শেষ পর্যন্ত গ্রেফতার করতে বাধ্য হয়েছে রাজ্য পুলিশ। এতদিন ধরে 1 মাস ধরে আমি দেখছিলাম কত করে, প্রায় 30 দিন, 29 দিন, ভাবতে পারেন 24 ঘন্টা প্রতিটি দিনে
সেখানে ট্র্যাক করতে পারলেন না, সারা পশ্চিমবঙ্গ তারা ঘুরে বেড়াচ্ছেন। আপনি দার্জিলিংয়ের মেলে ধরুন ঘুরে বেড়াচ্ছেন, আপনার সঙ্গে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে। আপনি ভাবুন দীঘাতে সমুদ্র সৈকতে স্নান করছেন বা দীঘার বাজারে ঘুরে বেড়াচ্ছেন, আপনার সঙ্গে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে। ভাবুন তো, ধর্মতলার কোনো মার্কেট, আপনি মার্কেটে বাজার করছেন, আপনার পাশে হয়তো জঙ্গিরা ঘোরাফেরা করছে। এই রাজত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন বাংলায়। খুব সিম্পলি বলছি, এই রাজত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন বাংলায়। তা নাহলে এনআইএর পাওয়া যে নোটিফিকেশন পেলে যে কোনো, আমি আপনি চেষ্টা করলে এই 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 মানে আমরা যদি প্রশাসনের ক্ষমতায় থাকি, আমাদের হোটেলের সিস্টেমের সঙ্গে যদি আমাদের অ্যাটাচমেন্ট থাকে, তাহলে আমরা ধরে দিতে পারবো। তা কলকাতা পুলিশ পারলো না কেন, রাজ্য পুলিশ পারলো না কেন? এবং আমার নিজের বিশ্বাস কলকাতা পুলিশ পারতো, আমার নিজের বিশ্বাস রাজ্য পুলিশ পারতো, আমার নিজের বিশ্বাস তাদের ওপর নির্দেশ ছিল এনআইএকে কোঅপারেট না করার। আর তার ফল মরছি আমি আপনি। যে কোনো দিন, যে কোনো সময় আমার আপনার বাড়ির পাশে কেউ লুকিয়ে আছে কিনা আমরা কেউ জানতে পারবো না। কলকাতা পুলিশ রাজ্য পুলিশের সাথে জানার কথা, তার জন্যই তো তারা উর্দি পড়েন। আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা তারা সরকারি মাইনেটা পান, তারপর তাদের এইভাবে ইউটিলাইজ করার পর, নোংরাভাবে ইউটিলাইজ করার অধিকারটায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কে দিয়েছে, এটা ভাবা দরকার। একদিন তো বাংলা উড়ে যেতে পারে যদি এদের হাত শক্তিশালী হয়। আমি আজকে 3 জন ইন্টেলিজেন্স কর্তা, আমি তাঁদের টুকরো টুকরো বয়ান আপনাদের কাছে শোনাবো। এবিপি আনন্দ সংবাদ মাধ্যমে গদাধর চট্টোপাধ্যায়, প্রাক্তন গোয়েন্দা কর্তা, খুব ইম্পর্টেন্ট পার্টিনেন্ট একটা প্রশ্ন তুলেছেন, যেটা আমার মনে হচ্ছে আপনাদের কাছে শোনানো দরকার। তিনি বলছেন, পরিষ্কারভাবে বলছেন যে এরা ল্যাভিশলি 1টা মাস থেকেছিল এই পশ্চিমবঙ্গে। এই যে 2 জন ধরা পড়েছে তারা ল্যাভিশলি, মানে তারা প্রচুর হাতে পয়সা খরচা করেছে, এই হোটেল ওই হোটেল, এই হোটেল ওই হোটেল, এখান থেকে ওখানে গেছে, ওখান থেকে ওখানে গেছে, সারা রাজ্য ঘুরে বেরিয়েছে। তাদের মানে ক্যাশ মানি ছিল। ক্যাশ মানিটা কে দিয়েছে? নিশ্চিতভাবে এখানে কোনো স্লিপার সেল তৈরি হয়েছে, অর্থাৎ এদের ফান্ডিং করার জন্য এই পশ্চিমবঙ্গে অনেক গোষ্ঠী তৈরি হয়ে আছে যারা এদের ফান্ডিং করছে, এদের টাকা পয়সা দিচ্ছে। নিশ্চিতভাবে এটা গোয়েন্দা কর্তা গদাধর চট্টোপাধ্যায় কি বলেছেন আসুন একটু শুনে নিই, ফিরে আসছি। সিলেক্ট করেছে মনে হচ্ছে যে কলকাতায় এদের সিস্টার অর্গানাইজেশন আছে, অর্থাৎ আইএসের আরও মডিউল কলকাতায় আছে যাদের মধ্যে এদের যোগাযোগ আছে বা যোগাযোগ ছিল, এবং সেই জন্যই কলকাতা ফ্যামিলিয়ার, এবং হতেও পারে হয়তো কলকাতা আগে ঘুরেও গেছে এরা, আমরা জানি না, সেগুলো তদন্ত সাপেক্ষ। ওদের একটা কোনো রকম লিঙ্ক ম্যান এখানে আছে বা যে ওদের হেল্প করেছে। আর আরেকটা বড় কথা, সবথেকে বড় কথা হচ্ছে এরা 1 মাস থেকেছে, মোরললেস 1 মাস ধরনি, 1 মাস থেকেছে এবং ল্যাভিশলি থেকেছে। এই হোটেল সেই হোটেল, এই খাওয়া, এই পর্যটন কেন্দ্রে গেছে, দার্জিলিং গেছে, এখানে গেছে, খরচার ব্যাপার আছে। তো লিকুইড মানি, এই খরচাটা হচ্ছে লিকুইড মানি। এদের নিশ্চয়ই ব্যাংক ট্রানজাকশন ছিল না, সুতরাং এই মানিটা কোত্থেকে পেল? নিশ্চিতভাবে আইএস মডেল কোনো কলকাতার কি বিভিন্ন জায়গা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে। তা নাহলে এরা কখনো পুরুলিয়া, দার্জিলিং, দীঘা, ইকবালপুর, ধর্মতলা ঘুরে বেড়াতে পারেন না, থাকতে পারেন না। সেটাই বললেন গদাধরবাবু। এবার আমি আপনাদের কাছে আরেকজনের বক্তব্য শোনাবো, পঙ্কজ দত্ত। এবিপি আনন্দে ভারী সুন্দর মূল ব্যাখ্যাটা করেছেন। বলছেন যে এইসব বাহিনীর নাম মাথার দাম 10 লক্ষ টাকা ঘোষিত হওয়ার পর তারপরও কলকাতা পুলিশ রাজ্য পুলিশ এদের ধরল না কেন? মৌলিক প্রশ্ন। একজন জঙ্গি বিচরণ করতে পারেন, আমরা জানি না, আমরা চিনি না এরকম লোক, সেটা রাজ্য পুলিশ ধরতে পারলো না, সেটা একটা অন্য জিনিস। কিন্তু ছবি দিয়ে দেওয়া হচ্ছে, কি ড্রেস পরে তারা ঘুরছে, কোথায় উঠছে, সব কিছু হিন্টস তাদের দিয়ে দেওয়া হচ্ছে। 10 লক্ষ টাকা মাথার দাম ঘোষিত হয়েছে, তারপরে কলকাতা পুলিশ ঘুমোচ্ছিল নাকি ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল? রাজ্য পুলিশ ঘুমোচ্ছিল নাকি তাদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল? মৌলিক প্রশ্নটা তুলেছেন পঙ্কজ দত্ত। বলেছেন কলকাতা পুলিশ কী করছিল, বারবার প্রশ্ন করেছেন। বলেছেন যে সার্ভেইলেন্স এবং কোঅর্ডিনেশনটা দরকার ছিল, কেন্দ্রীয় যে এজেন্সি আছে যারা খবরগুলো দিচ্ছে তাদের শত্রু না ভেবে, মৌলিক প্রশ্নটা পঙ্কজবাবু করেছেন যে তাদের শত্রু না ভেবে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এসব উগ্রবাদীতে তো ধরা দরকার। রাতের ঘুমটা আমাদের বিঘ্নিত হোক, আমরা চাইব। প্রশ্ন তুলেছেন পঙ্কজ দত্ত, কি বলেছেন? পাপিয়া, কোনো উগ্রপন্থী বা কোনো টেররিস্ট তাদের যদি অর্ডিনারি কোর্সে ধরার ব্যাপার থাকে, রুটিন ওয়েতে, সেটা এক জিনিস। আর যখন কোনো টেররিস্ট আউটফিটের কোনো জঙ্গি তার মাথার দাম কোন এজেন্সি ডিক্লেয়ার করে, এবং সেই মাথার দাম যদি ডিক্লেয়ার করা হয় ওয়ার্থ ₹10 লাখ, তাহলে পুলিশকে কিন্তু 100 টাইমস অ্যালার্ট থাকতে হয়। 10 ভাগ না, 20 ভাগ না, 100 টাইমস অ্যালার্ট থাকতে হবে। সব থেকে দুর্ভাগ্যের যে এই জঙ্গিরা আমাদের ইকবালপুর, খিদিরপুর, লেলিন সরণি, তারপর নিউ দীঘাতে গেছে অনেক পরে। এই যে 29 ডেজ, আপনি ওইটা খেয়াল করুন, 28 মার্চ দীঘার বাস ধরেছে আর 10ই এপ্রিল দীঘায় গিয়ে পৌঁছেছে। মাঝখানের এই 14 দিন কোথায় ছিল তারা কেউ জানে না। এই যে পাপিয়া 29 ডেজ স্টে অ্যাট দি স্টেট, এখানে এটা ঘটনা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে ধরে দিয়েছে। ওকে, শি ইজ কারেক্ট। কিন্তু
বাকি যারা আছেন ক্যালকাটা পুলিশের বুকে তারা যতদিন স্টে করেছে, ক্যালকাটা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ চার্লস টিগার্টের সময় থেকে নাম করা, পৃথিবীতে নাম করা, এখানকার এসটিএফ ক্যালকাটা পুলিশের জগৎ বিখ্যাত, ক্যালকাটা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয়। তাহলে এত হাজার হাজার লোক লস্কর নিয়ে ক্যালকাটা পুলিশ করলোটা কি, এ প্রশ্ন তো উঠবে। 2 ঘন্টার সুন্দর ব্যাখ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন, বাকি 29 ডেজের ব্যাখ্যা কি আছে? সেই ব্যাখ্যাতে যে সার্ভেলেন্স সিস্টেম, যে কোঅর্ডিনেশন, যে নজরদারি রাখার জন্য যে যে জিনিসগুলো করা দরকার, সেন্ট্রাল এজেন্সিগুলো আমার শত্রু না, এরা আমার এনিমি না, এদের সঙ্গে কোঅর্ডিনেটেড ওয়েতে যদি আমি কাজ না করি। প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর কথা শোনালাম, ইন্টেলিজেন্স কর্তা গদাধর চট্টোপাধ্যায়ের কথা শোনালাম, কিন্তু আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজত্ব চালাচ্ছেন, যে শাসন চালাচ্ছেন, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু শোনানো দরকার দীপাঞ্জনবাবুর কথা। ব্যাখ্যা করেছেন, আমি তাকে সরাসরি ফোনে ধরেছিলাম, দিল্লিতে ছিলেন, দিল্লি থেকে ফ্লাইটে ছিলেন, তারপর মুম্বাই এয়ারপোর্টে নেমেই আমার টেলিফোনটা ধরলেন এবং ধরে বাংলা বার্তার দর্শকদের জন্য তাঁর সুন্দর ব্যাখ্যাটা দিলেন। আমি শুধু বাংলা বার্তার দর্শকদের দীপাঞ্জনবাবুর কথা শোনানোর আগে একটা মৌলিক কথা বলবো, অন্তত এবারের জন্য এই ভদ্রমহিলাকে রাজত্ব থেকে সরান, এর ভাইপোকে রাজত্ব থেকে সরান। তা নাহলে এই যে ব্যাঙ্গালোর থেকে এসে পশ্চিমবঙ্গটাকে শান্তির রাজ্য বলে তারা চুপটি করে বিভিন্ন জায়গায় বসে আছেন। কোনোদিন যদি এদের স্বার্থ বিঘ্নিত হয়, মেট্রো রেলের সুরক্ষা কী হবে, হাওড়া ব্রিজের সুরক্ষা কী হবে, হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশনের সুরক্ষা কী হবে, একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, দক্ষিণেশ্বরের মন্দির কী হবে, কালীঘাটের মন্দির কী হবে, কোন সুরক্ষা বলয়ে আমরা বাস করবো, মেট্রো রেলের ভেতরের অবস্থাটা কী হতে পারে, ভাবতে চাইছি না, বিশ্বাস করুন ভাবতে চাইছি না। শুধু ভাবতে চাইছি ভদ্রমহিলা এবং তার ভাইপোকে এই রাজত্ব থেকে তাড়ানো দরকার। আপনারা যারা বাংলা বার্তার দর্শক, আপনারা সবাইকে বোঝান, এ ভদ্রমহিলা থাকলে এই কাজকর্মগুলো কিন্তু ক্রমাগত বাড়বে। বর্ডারে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বর্ডার সিকিউরিটি ফোর্সের এক্সটেনশন কেন আটকানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজ তো পরিষ্কার হচ্ছে জলের মতো। 74টা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেওয়ার ব্যাপারে কোনো রকম সহযোগিতা করছে না কেন্দ্রীয় সরকার, শেষ পর্যন্ত সেটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছে। কেন করছেন সেটা আজ তো পরিষ্কার হয়ে যাচ্ছে। সারা বাংলা কিসের স্তূপের ওপর বাস করছি একটু ভেবে দেখবেন তো, বুকে হাত দিয়ে অন্তত নিজেকে প্রশ্ন করুন। পরবর্তী প্রজন্মের স্বার্থেই ভদ্রমহিলা এবং তার ভাইপোর বাহিনীটাকে বাংলা থেকে তাড়ান, মুক্ত করুন বাংলাকে, একটু পরিচ্ছন্ন বাংলা, একটু শান্তির বাংলা, যে বাঙালি চায়। আজকে এই নির্বাচনের আগে বেশি করে মনে পড়ছে। চলুন দীপাঞ্জনবাবু কি শুনিয়েছেন শুনুন। দেখুন সলময়দা, আমি গত 3-4 বছর ধরে ক্রমাগত বিভিন্ন খবরের কাগজে আর্টিকেল লিখেছি, বিভিন্ন চ্যানেলে বলেছি, আপনার চ্যানেলে বহুবার বলেছি যে বাংলা এখন একটা আগ্নেয়গিরির স্তূপে বসে আছে। আর এটাও বলেছি যে এই আগ্নেয়গিরির স্তূপে বসে বাঙালি 500,000 টাকা মাসে নিয়ে পিকনিক করছে বা 70,000 টাকায় দুর্গাপুজো নিয়ে মোৎসব করছে। বাঙালি এখনো বুঝতে পারছে না যে কি ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, যে সারা পৃথিবীতে কুখ্যাত যে মৌলবাদী দলটি রয়েছে, যে সন্ত্রাসবাদী দলটি রয়েছে, আইএস, ইসলামিক স্টেট, সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। ইরাক, সিরিয়া, জর্ডান থেকে আফগানিস্তান, তারা কি ভয়াবহ রূপ দেখিয়েছে। শুধু এটা বলি যে গত 10 বছরে এরা সারা পৃথিবীতে 52,000 মানুষকে খুন করেছে, নির্মমভাবে খুন করেছে। এবার যে সমস্ত সরকারবাদী দলের নাম আপনারা নেন বা লোকে নেয় জানে, এই আল কায়দা ইত্যাদি, লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, তারা কিন্তু এই আইএস এর কাছে নিতান্তই নিরীহ ছাগ শিশু। আমি আবার রিপিট করছি, নিরীহ ছাগ শিশু। অন্যান্য দলগুলো এই আইএস এর তাদের যে নির্মমতা, তাদের যে বিধ্বংসী আচরণ, তার কাছে এরা কিচ্ছু নয়। ঠিক, এটা যখন আমি বারবার বলেছি, মানুষ কিন্তু গুরুত্ব দিচ্ছিল না যে বাংলা একটা আগ্নেয়গিরির স্তূপে বসে আছে। আজকে এখন আইএস এর যে প্রধান ওরা একজন আমির বলা হয়, খুব সিনিয়র লোক, সেই আমির নিযুক্ত করেছেন যার নাম আবু মোহাম্মদ আল বাঙ্গালি। নামটা খেয়াল করবেন, আবু মোহাম্মদ আল, এগুলো আরবিক রেখে সেখানে বাঙালি শব্দটা ব্যবহার করা হচ্ছে।
এই আবু মোহাম্মদ আল বাঙালি আইএস এর যে 4টি ওদের ম্যাগাজিন বেরোয় বা মুখপাত্র কাগজ বেরোয়, যেমন জাগো বাংলা বেরোয়, এই 4টের মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে দাবিক, এছাড়া আছে রুমাইয়া, ভয়েস অফ হিন্দ এবং ভয়েস অফ খোরাসান। এই 4টেতে কিন্তু সম্প্রতি এই আমির বারবার করে বলেছে যে আমাদের যেটা ওরা বলে খোরাসান, খোরাসান হচ্ছে আরবিকে যেখানে সূর্যের আলো প্রথম পড়ে, সূর্যোদয় হয়, আর সেটা হচ্ছে এশিয়ার পূর্ব প্রান্ত। ওরা চাইছে আফগানিস্তান, ইরান, ইরাক, পাকিস্তান, তার সঙ্গে ভারতবর্ষ, মায়ানমার, বাংলাদেশ, এই নিয়ে একটা পূর্ব খোরাসানে একটা বিশাল খিলাফতি শাসন জারি করতে, এবং ভারতবর্ষে, এবং এগুলো ওই দাবিকে লেখা রয়েছে, আমি আপনাকে তার কপি পাঠিয়ে দেবো, এগুলো আরবিকে লেখা, এবং সেখানে ওরা পরিষ্কার বলছে যে ভারতবর্ষ আমাদের জন্য সব থেকে বড় সমস্যা। ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান নিয়ে কোনো সমস্যা নেই, বাংলাদেশ নিয়ে সমস্যা নেই, মায়ানমার নিয়ে সমস্যা নেই, সমস্যা হচ্ছে ভারতবর্ষ, এবং তার জন্য দায়ী হচ্ছে ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামো, ভারতবর্ষের একটা অত্যন্ত মজবুত সরকার। সেই জন্য ওরা টার্গেট রেখেছে ভারতবর্ষের পূর্ব প্রান্ত, এবং সেখানে স্পেসিফিক ওরা মেনশন করেছে ওদের টার্গেট ছিল আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। আসামে যেহেতু এই হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম সরকার মৌলবাদী শক্তিগুলোর সঙ্গে প্রচন্ড শক্তভাবে ডিল করছে, এখন ওদের পুরো ফোকাসটা এসে গেছে পশ্চিমবঙ্গে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যে পূর্ব প্রান্ত, বাংলাদেশের লাগোয়া যে জেলাগুলো, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এই বিস্তৃত অঞ্চল, এটা আইএস এর এখন একমাত্র টার্গেট। ঠিক। এবার আমি বলি যে বিপদটা কোথায়। এক, এই পুরো এলাকাটাকে ওরা ব্যবহার করছে, বা ওদের নির্দেশে ভারতবর্ষে যে ওদের এজেন্টরা রয়েছে তারা ব্যবহার করছে দুটো ভাবে। এক, গেটওয়ে, ভারতবর্ষ থেকে কোনো অ্যাকশনের পর যদি কাউকে ভারত থেকে পালাতে হয়, সব থেকে নির্ভরযোগ্য জায়গা হচ্ছে এই পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্তের জেলাগুলো, কারণ এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এখানে কেন্দ্রীয় সরকার বহুভাবে বুঝিয়েছে যে বিএসএফ এর কার্যক্রমের সীমানা বর্ডার থেকে 15 কিলোমিটার যেটা রয়েছে ওটাকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হোক, তাহলে এই জেলাগুলোর অনেকটা কভার হবে। সেটা কিছুতেই এই পশ্চিমবঙ্গের সরকার করতে দিচ্ছে না। ঠিক। দ্বিতীয় যেটা, সেটা আরো ভয়ঙ্কর। আপনি জানেন যে বিএসএফ গত 7-8 বছর, 10 বছর ধরে চেষ্টা করেছে যে বর্ডারের ভারত বাংলাদেশ সীমান্তে বহু জায়গা খালি রয়েছে, অন্তত 72খানা চেকপোস্ট করার জন্য, তাতে বর্ডারের সুরক্ষা আরো বেটার করা যায়। সেটা কিছুতেই পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, এবং কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করেছে। কারণ এটা কিন্তু এক শ্রেণীর মানুষ, এবং বলতে দ্বিধা নেই, শাসক দল এবং সরকারের একটা অত্যন্ত প্রভাবশালী অংশ, তারা চাইছে এই বর্ডারটা এইরকম ভাবে ওপেন থাকুক যাতে ওই গেটওয়ে ব্যাপারটা হয়, আসা যাওয়াটা চলতে পারে। ঠিক। 2 নম্বর, আরো একটা ভয়ঙ্কর, বাংলার জেলায় জেলায় যেটাকে আমরা বলি ইংরেজিতে র্যাডিকালাইজেশন বা মৌলবাদে দীক্ষা দেওয়া, সেটা ভয়ঙ্কর ভাবে হচ্ছে। তাতে কি হচ্ছে যে যারা স্লিপার সেলে রয়েছে, যারা এই সংগঠন আইসিস এর যারা স্লিপার সেল, যারা নিঃশব্দে রিক্রুটমেন্ট করে এবং দল বাড়িয়ে দেয়, সংগঠনের কাজ করে, তারা ভয়াবহভাবে কাজ করছে। বাংলারই একটি ছেলে মেহেদি মাসুর বিশ্বাস, গোপালনগরের ছেলে, উত্তর 24 পরগনা, ব্যাঙ্গালোরে ধরা পড়েছিল কিছু বছর আগে।
হুম হুম যেটা এই সংগঠনগুলো ডার্ক ওয়েব বলে ইউজ করে, ব্যবহার করে। সেই ডার্ক ওয়েবের থ্রু দিয়ে মেহেদি মাসরুর বিশ্বাস, ছেলেটি ইঞ্জিনিয়ার, হুম সে শয়ে শয়ে রিক্রুটমেন্ট করতো হুম মানুষদের, ইয়াং ছেলে মেয়েদের যারা একটু বুদ্ধিভ্রষ্ট, বিভিন্ন কারণে তাদের কোনোভাবে না কোনোভাবে ক্ষোভ রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে। এবং এই মেহেদু নাসরুল বিশ্বাসকে যখন অ্যারেস্ট করা হয়, তখন কিন্তু এই বাংলার সরকার, এই তৃণমূল দল, তখন তারা বলেছিল যেহেতু মুসলমান সেহেতু, এবং তখন কর্ণাটকে বিজেপি সরকার ছিল, হুম যে বলেছিল এক তো বাঙালি, এরা বাংলা বিদ্বেষী, দ্বিতীয়ত সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে বলে ওর উপরে অত্যাচার করা হয়েছে। হুম হুম কিন্তু শুনে আপনি অবাক হয়ে যাবেন, হুম এনআইএ হুম যে রিপোর্ট, যে চার্জশিট সাবমিট করেছে, 32,000 পেজ, আই রিপিট, হুম 32,000 পেজের চার্জশিট সাবমিট করেছে। আর তাকে কিন্তু এরা প্রোটেক্ট করেছিল ধর্মের নাম নিয়ে আর বাঙালি বলে। হুম হুম এখন সমস্যা হচ্ছে এই যে র্যাডিকালাইজেশন গ্রামে গ্রামে সংগঠনকে যে বেড়ে উঠছে, হুম সেটাকে আটকাতে পারে কারা? পুলিশ, হুম ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, হুম এবং যেটাকে আমরা ইংরেজিতে বলি নেইবারহুড ওয়াচ সিস্টেম, প্রতিবেশীর উপর নজর রাখা। হুম যে গ্রামে গ্রামে পুলিশের যে সব থেকে ছোট কনস্টেবলরা, তারা এগুলো খেয়াল রাখে। হুম হুম খুব সুচিন্তিত ভাবে 10 বছরে পুলিশের যে ইন্টেলিজেন্স সিস্টেমটা, এটাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ঠিক হয় তারা দলদাস হয়ে টাকা চুলছে, হুম আর না হলে বিরোধীদের পেছনে লাগছে। এবং যারা ইনিশিয়েটিভ নিয়ে করতে যাচ্ছে, বহু দক্ষ অফিসারকে আমি চিনি, তাদের হয় এসটিএফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অথবা ইন্টেলিজেন্স থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। হুম হুম আমি বেশ কিছু খুব সিনিয়র অফিসারের কথা নিয়ে, দায়িত্ব নিয়ে বলছি, হুম যারা ইন্টেলিজেন্সে স্পেশাল টাস্ক ফোর্সে কাজ করেছে, তাদের নিঃশব্দে সরিয়ে দেওয়া হচ্ছে। হুম হুম কারণ এরা চায় না যে এই এক শ্রেণীর মেরুদণ্ড সমেত যে অফিসাররা রয়েছেন, তারা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য কাজ করবেন। হুম হুম এটা যে কি ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে ঠিক, ঠিক। সন্ময়দা, যে আমি বারবার বলেছি যে সন্ত্রাসবাদী দেখতে গেলে আফগানিস্তান, ইরাক যেতে হবে না, সন্ত্রাসবাদী আপনার দরজায় কড়া নাড়বে, আর তাই এসে যাচ্ছে। আমরা এখন থেকে রাত জাগতে হবে বাঙালিকে কিনা জানি না, মানে সেই দিনটা এসে গেল কিনা জানি না। অন্তত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে শেষ পর্যন্ত দীঘা, পুরুলিয়া, দার্জিলিং, উত্তর কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতায় যারা আস্তানা গাড়লো কলকাতার পুলিশের নাকের ডগায়, অন্তত তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল বাঙালি তুমি ঘুমিও না। অনেক ধন্যবাদ দীপাঞ্জন। সন্ময়দা, 1 মিনিট আমি একটা বলবো। দেখুন, আমার যেটা ভয়, হ্যাঁ এমন নয় যে কলকাতা পুলিশ বা বাংলার পুলিশ তারা জানে না, বা তারা কাজ করতে জানে না, বা তারা ইন্টেলিজেন্সের কাজ জানে না। হ্যাঁ হ্যাঁ তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, একটা নিষ্ক্রিয় করে রাখার, একটা ডিঅ্যাক্টিভেট ঠিক, করে ঠিক। দেওয়া, এদের করতে দেওয়া হচ্ছে না। অনেক ধন্যবাদ এবং দীপাঞ্জন দা। সর্বোচ্চ মহল থেকে তার জন্য চাপ থাকছে। তার জন্যই এই চাপটা সর্বোচ্চ মহল কাদের হয়ে দিচ্ছে? আইসিসের মতো সংগঠনের জন্য, সন্ত্রাসবাদীদের হয়ে কাজ করছে সরকার। হুম এই প্রশ্ন কিন্তু বাঙালির মনে উঠছে। বাঙালির সাংঘাতিক বিপদ। এখনো না জাগলে আপনার সন্তান সন্ততিদের নিরাপত্তা, আপনার নিজের প্রাণের নিরাপত্তা থাকবে না। সন্তদা, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ।